আপনাদের বুঝতে হবে যে রাষ্ট্র শেখ হাসিনা ধ্বংস করে দিচ্ছে, এবং এই পদ্মা সেতু আর ওই মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, এতে বাংলাদেশের কিছু যায় আসে না। রাষ্ট্র হিসাবে আমাদের এমন কোনো লাভ নাই এটাতে। এরকম ব্রিজ সব সরকারই করে। বিএনপি সরকারের আমলে কিন্তু যমুনা ব্রিজ হয়েছিল, কাজে এই সব আইয়ুব খানের আমলে অনেক কিছু ঢাকা শহরে হয়েছিল। এই যে পার্লামেন্ট ভবন আপনারা দেখেন, এটা আইয়ুব খানের আমলে তৈরি। তাতে কি আইয়ুব খান খুব ভালো শাসক ছিল নাকি? আইয়ুব খান তো একজন স্বৈর শাসক ছিল, এবং গণ অভ্যুত্থানে তার পতন হয়েছিল 1969 সালে। তো যদি এই ধরনের প্রজেক্ট করেই ক্ষমতায় থাকা যেত, তাহলে আইয়ুব খান ক্ষমতায় থাকতো, কিন্তু আইয়ুব খান ক্ষমতায় থাকে নাই। শেখ মুজিবও নিহত হয়েছে, কাজে এই ধরনের এরশাদও নিহত হয়েছে। এরশাদ আরে নিহত হয় নাই, মাফ করবেন, এরশাদও পতন ঘটেছে। কারণ এরশাদও তো দাবি করতো যে তার সময় রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে, তাই না? 9 বছরে সে দাবি করতো আমি রাস্তাঘাট করেছি। তো তাতে কি হয়েছে? 90 গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয় নাই। কাজেই এই সমস্ত প্রজেক্টের সাথে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের কোনো সম্পর্ক নাই, এবং যে মূল্য দিয়ে আপনার এই ছোটখাটো 2-4টে প্রজেক্ট করা হচ্ছে, এই মূল্য জাতিকে অনেক কষ্টে মিটাতে হবে। কাজে জনগণের প্রতি আমার প্রত্যাশা বা আহ্বান থাকবে, আসুন 2023 সালকে আমরা হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় হিন্দুত্ববাদ থেকে মুক্তির বছর হিসাবে ঘোষণা করি 2023-কে, এবং 2023-এ আমরা এটা অ্যাচিভ করি, আল্লাহ যদি চান। এটা তো আমরা চাইতে পারি, কিন্তু আসল কথা তো আল্লাহর তরফ থেকে সহযোগিতা, সাহায্য সব আসতে হবে, এবং সেটা যদি আসে আমি মনে করি এটা সম্ভব। আর বিএনপি নেতৃত্বের কাছে আমার একটা প্রত্যাশা আছে। অবশ্যই একটা পার্থক্য আমি বুঝি, যে আমি একজন ব্যক্তি, আমার ইচ্ছা অনুসারে আমি সবকিছু বলার স্বাধীনতা রাখি। একটা রাজনৈতিক দলের পক্ষে সব কথা প্রকাশ্যে বলার সমস্যা আছে, এটা যে আমি বুঝি না, ব্যাপারটা এরকম না। আমিও তো সরকারে ছোট দায়িত্বে থাকলেও ছিলাম, কাজে সরকারে থাকলে যেটা বলা যায় সরকারের বাইরে এসে বলাটা অনেক সহজ হয়ে যায়, সরকারে থাকতে বলা যায় না। বিএনপির পক্ষে আমার ভাষায় বলা সম্ভব না ভারত সম্পর্কে, এটা আমি খুব বুঝি। কিন্তু ভারত যে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে বাংলাদেশে, এই কথাটা বিএনপি বলতে পারবে না কেন? এই কথাটা তো বিএনপির কাছ থেকে আসতে আমি কোনো সমস্যা দেখি না। কাজে বিএনপির লিডারশিপ থেকে আসা উচিত অন্তত এইটুকু, যে ভারতের প্রতি আহ্বান থাকা উচিত বিএনপি লিডারশিপের, যে আপনারা যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন অবৈধভাবে, এটা আমরা জানি। আপনারা যেহেতু নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করেন, ভারত তো দাবি করে, তাই না? ভারত কি দাবি করে জানেন তো বোধহয়, যে উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। কারণ জনসংখ্যায় তারা 130 কোটি, এজন্য তারা বলে আমরা বৃহত্তম গণতন্ত্র। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকেন, তো বাংলাদেশে আপনারা ফ্যাসিস্ট এক শাসককে সমর্থন কেন করছেন? এই কথাটা তো বিএনপির থেকে আসতে পারে, কিন্তু ভারত সম্পর্কে আপনারা একেবারে নীরবতা পালন করবেন, এটা দলের কাছে এটা গ্রহণযোগ্য না। তো মাহবুব তারেক রহমান সাহেবের বিভিন্ন বক্তব্যে তিনি কিন্তু মোটামুটি কিছু কথা বলেছেন, ভারত কেন্দ্রিক কিছু কথা বলেছেন, ফেলানি বা সীমান্তে হত্যা বা ভারতের আগ্রাসন, কিছু বক্তব্য এসছে ওনার বিভিন্ন বক্তৃতায়, যেটা আমি দেখেছি। তবে আমি যতটুকু মনে করি যে কেউ কেউ হয়তো ওনাকেও মিসগাইড করেন বা বিএনপি নেতৃত্বকে মিসগাইড করেন, যে ভারত আমাদেরকে বা সমর্থন দিবে। এটা ভাবার কোনোই কারণ নাই যে ভারত কখনো বিএনপিকে সমর্থন দিবে আওয়ামী লীগকে হটিয়ে। পরিস্থিতি যতই খারাপ, এটা কিভাবে বিশ্বাস করতে পারে কেউ, আমি বুঝতে পারি না। মানে এরকম বোকার স্বর্গে একজন মানুষ, একজন রাজনীতিবিদ কিভাবে বাস করতে পারেন আমি জানি না। আরেকটা বিষয় খুব সহজ এক্সাম্পল, যে আমার যে ড্রাইভার গত 14 বছর আমার গাড়ি চালাচ্ছে, তার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিছু তেল চুরির অভ্যাস থাকতে পারে, কিছু ক্ষতি, গাড়ি ঘষা খাওয়াইতে পারে, তাকে আমি তো বাদ দিয়ে নতুন ড্রাইভার নিব না, কারণ সে 14 বছর তাকে আমার দেখা, তাই না? 14 বছর না, আপনার চিন্তা করতে হবে একে 1975 সাল থেকে। 1975, ওই যে একটা কথা আছে না, যে 1975 সাল থেকে শেখ হাসিনাকে ভারত পেলে পুষে, একটা শব্দ আছে না বাংলায় বলে, যে পেলে পুষে বড় করেছি, এরকম একটা কথা হয়। কিন্তু তো শেখ হাসিনাকে ভারত পেলে পুষে বড় করেছে 1975 সাল থেকে, জানার কোনো সুযোগ নাই। আমি ইদানিং হচ্ছে বিভিন্ন প্রেস কনফারেন্স দেখি বিএনপির সাথে, যখন সাংবাদিকদের কথা হয় বা কিছু হয়, ওই চেতনার কিছু সাংবাদিক প্রেসক্রিপশন অনুযায়ী প্রশ্ন করে, কিন্তু বিব্রত করে বিএনপিকে, জামাত নিয়ে বিশেষত প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। তো জামাতের সাথে আওয়ামী লীগও যুগপৎ আন্দোলন করেছে, জাতীয় পার্টিও করেছে,
অর্থাৎ জামাতের সাথে সবাই আন্দোলন, জামাতের মতিউর রহমান, মরহুম মতিউর রহমান নিজামী সাহেবের পাশে বসে সাজেদা চৌধুরী মিটিং করেন নাই লিয়াজোঁ কমিটিতে? এবং 1996 সাল যখন বিএনপি বিরোধী আন্দোলন চলছে তখন পাশাপাশি বসে মিটিং করেছেন মতিউর রহমান নিজামী সাহেব জামাত থেকে, সাজেদা চৌধুরী সম্ভবত তখন ওই লিয়াজোঁ কমিটির প্রধান ছিলেন, মানে বিএনপি বিরোধী লিয়াজোঁ কমিটির প্রধান ছিলেন। এবং শুধু তাই নয়, আওয়ামী লীগের সকল নেতা তখন মতিউর রহমান নিজামী সাহেবের কি বলে ইমামতিতে সবাই নামাজ পড়েছে, ওখানে নামাজও পড়েছে। তো কাজেই হেফাজতের সঙ্গে ক্ষমতা যাওয়ার জন্য হেফাজতের সঙ্গে 10 দফা চুক্তি করলো না, সেটা তো হেফাজত তৈরি হওয়ার আগে 2006 সালে 7 দফা চুক্তি সম্ভবত করলো। আল্লাহ শফি সাহেবের সাথে হাত মিলালেন না শেখ হাসিনা গিয়ে। তো এগুলো তো আমরা এসব রাজনীতি আমরা বুঝি। সুতরাং সব থেকে ভালো কি জানেন, যেটা আমি জানি না বিএনপি তারা রাজনৈতিক দল তাদের মতো করে বোঝে, আর আমি ব্যক্তি মাহমুদুর রহমান হিসেবে আমার মতো করে বুঝি। আমি সব থেকে ভালো হচ্ছে ট্রান্সপারেন্ট থাকা। আপনি সব বিষয়ে ট্রান্সপারেন্ট থাকেন, তাহলে এইসব চেতনাজীবী সাংবাদিকরা কিছু করতে পারবেন। এদের চেতনা মানে কি, এবং এই চেতনাকে আপনার চিনতে হবে। এই চেতনা হচ্ছে হিন্দুত্ববাদী চেতনা, এই চেতনা ইসলাম বিদ্বেষী চেতনা, এবং সর্বশেষ কথা আমি যেটাকে বলি, এই চেতনা বাংলাদেশ বিরোধী চেতনা। এই চেতনাজীবীরা কি চান জানেন? যে বাংলাদেশ ভারতের একটা অংশ হয়ে যায়। এটাই হচ্ছে তাদের চেতনা। ভারতের সাথে ভুক্ত হয়ে যাওয়া, ভারত ভুক্ত হয়ে যাওয়া হচ্ছে এদের চেতনা। এই চেতনাজীবীদের তো মুখোশ খুলে ফেলা উচিত। বিএনপির নেতৃত্ব যারা সংবাদ সম্মেলনে জবাব দেয়, তার বিব্রত কেন হয় আমি বুঝতে পারি না। তারা যদি ট্রান্সপারেন্ট থাকেন, বিব্রত হওয়ার কোনো কারণ নাই। মাহমুদ ভাই, একটা ছড়া আপনার কবিতা পড়ছিলাম স্কুলে, যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। নেতাদের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে। আমি যদি এখন বলি কি হবে, কি বলবে আমার নিয়ে, কি হবে, এই যে পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে মানে আওয়ামী লীগ যদি কিছু বলে, এটা নিয়ে মনে হয় যে কোন নেতা একটু থাকেন, স্টিফ থাকেন, তারা ঠিক মন খুলে কথা বলতে পারে। জনগণের টাকা, তো সেখানে তো আপনি খরচ করছেন বিলিয়ন বিলিয়ন ডলার। এই টাকার দায় কার? এটাও তো জনগণের দায়, তাই না? টাকা দিতে হচ্ছে। এবং মামুদের পার কিলোমিটারের যে কস্ট ইন্ডিয়া এবং পাকিস্তানে, বাংলাদেশের কস্ট তার 3 গুণ। আমি তো এই কথাটাই বলার চেষ্টা করলাম এতক্ষণ ধরে, যে প্রত্যেকটা প্রজেক্টে 3 থেকে 5 গুণ খরচ বেশি হয়েছে। তো এই টাকা কোথায় যাচ্ছে? এই টাকা শেখ হাসিনা বা শেখ পরিবারের দেশে এবং বিদেশে সম্পদে পরিণত হয়েছে। এই টাকা, এর হিসাব জনগণকে নিতে হবে। এই যে আন্দোলনের কথা আপনি বলছিলেন, মানুষের সম্পৃক্ততা বাড়ছে এবং আশা করি আরো বাড়বে। অনেকে তো মনে করে যে ফেসবুকে একটা লাইক দিলাম বা একটা সেলিউট দিলাম, ভাবলাম যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। তো এইভাবে তো সরকার পতন বা ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হবে না। তো আন্দোলনের মাঠে একটি পরিস্থিতি আমি দেখছি যে বিএনপি জামাত কেন্দ্রিক একটু মানে এক ধরনের পানি ঘোলা করার চেষ্টা চলছে। মানে জামাতকে কিভাবে আন্ডারমাইন করা যায়, কিভাবে মানে বিএনপিরও কেউ কেউ বলছেন আমরা তো জামাতকে বলি নাই আমাদের সাথে আসতে, ইত্যাদি ইত্যাদি। সবকিছু মিলিয়ে এই যে পরিস্থিতি, যে যুগপৎ আন্দোলনের জন্য সবাই প্রস্তুত, জামাতও রাজপথে নেমেছে, বাম দল নেমেছে, গণতন্ত্র মঞ্চ, জেনারেল ইব্রাহিমের দল, সব মিলায় কিভাবে দেখেন আপনি যে জামাত বিএনপি বা এই সব দলের মধ্যে সমন্বয়টা কিভাবে হওয়া উচিত, কিভাবে আন্দোলনটাকে আরো বেগবান করা যেতে পারে, আপনার পর্যবেক্ষণ থেকে জানতে চাই। আমার পর্যবেক্ষণ হচ্ছে যে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা তো বিএনপি অনেকদিন ধরে বলে আসছিল, এবং বিএনপি আপনি জানেন যে 10ই ডিসেম্বর পর্যন্ত বিএনপি যতগুলো প্রোগ্রাম করেছে একা করেছে, এবং একা করার যে যুক্তি দেওয়া হচ্ছিল বা বিএনপি লিডারশিপ যেটা বলছিলেন যে 10 তারিখের পরে আমরা যুগপৎ আন্দোলন করব, এবং 10 তারিখ পর্যন্ত তারা বিভিন্ন দলের সাথে বসেছেন এবং সবার সাথে তারা কথা বলেছেন। এবং আমি যতদূর জানি জামাতের সাথে আলাপ আলোচনা করেই জামাত যুগপৎ আন্দোলনে তারাও যোগদান করেছে। এখন যদি বিএনপির কোনো নেতা এমন কোনো বক্তব্য দিয়ে ফেলেন যে বক্তব্য ঐক্যবদ্ধ আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই নেতা হয় ভুল করছেন, ভুল করে বলছেন, অথবা সেই নেতার কোনো অসৎ উদ্দেশ্য আছে। এটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার।
কারণ ঐক্যবদ্ধ আন্দোলন করেই এই সরকারকে আমাদের পরাভূত করতে হবে, এবং এই ঐক্যে যদি ফাটল ধরে তাহলে আমাদের লড়াই করা কঠিন হয়ে দাঁড়াবে, এবং একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন কাজ এমনিতেই আমরা জানি। এবং এই ফ্যাসিস্ট শক্তির পিছনে আবার ভারত আছে, আমরা সেটাও জানি। তো জামাতকে যে সরিয়ে রাখার যে তাগিদ, এই তাগিদটা কার? কে জামাতকে সরিয়ে রাখতে চায় এটা আমাদেরকে বুঝতে হবে। প্রধানত ইসলামের নাম জড়িত যে কোনো দলকে সরিয়ে রাখতে চায় ভারত, কারণ ভারতের ইসলামের প্রতি অ্যালার্জি আছে। যেহেতু ভারতের একটা হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়, তাদের ইসলামের প্রতি অ্যালার্জি থাকাটাই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো যে বাংলাদেশেও আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে ইসলাম প্রশ্নে অ্যালার্জি আছে, এবং তারাও চায় জামাতকে সরিয়ে রাখতে। আর তাছাড়া জামাত নিয়ে তাদের একটা ভীতিও কাজ করে যে জামাতের যে শক্তি যদি বিএনপির সাথে যোগ দেয় সরকার বিরোধী আন্দোলনে, তাহলে তারা মনে করে যে সেই আন্দোলন মোকাবেলা করতে তাদের জন্য কঠিন হবে। সুতরাং তারাও চায় বিএনপি আর জামাতের মধ্যে একটা দূরত্ব যেন থাকে, এবং এই কারণে দেখবেন আপনি সবসময় যে জামাত বিএনপির মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি হয় এই ধরনের সংবাদ আপনি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়ায় এখন দেখতে পাবেন। কারণ বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া সরকার অনুগত মিডিয়া, এবং সেই সমস্ত মিডিয়াতে আপনি সবসময় দেখবেন জামাত বিএনপি দূরত্ব বাড়ানোর চেষ্টা করা হয়। এখন সেই দূরত্ব বাড়ানোর চেষ্টায় যদি বিএনপির নেতারা বুঝে না বুঝে তারা যদি সেখানে যোগদান করেন, তাহলে তারা দলের ক্ষতি করছেন, তারা আন্দোলনের ক্ষতি করছেন, তারা দেশের ক্ষতি করছেন, এটা বুঝতে হবে। আর আমার ব্যক্তিগত ধারণা যে জামাত আন্দোলনে এসছে, আমরা দেখেছি যে 30 তারিখে তাদের ভালোই উপস্থিতি ছিল তাদের। যদি আমরা মনে করি যে সরকার তাদেরকে সরিয়ে রাখতে চায়, সেই তুলনায় তারা ভালো শুরু করেছে তাদের অবস্থান। এবং জামাতের আমির এবং জামাতের সেক্রেটারি জেনারেল দুজনই কিন্তু জেলে, আমাদের মনে রাখতে হবে, তাদের দুই প্রধান নেতা জেলে। তা সত্ত্বেও অন্যরা মাঠে নেমেছে, এবং 11 তারিখের যে অবস্থান কর্মসূচি সেখানেও আমরা মনে করছি যে জামাত মাঠে থাকবে, তারাও অবস্থান কর্মসূচিতে যোগদান করবে, এবং তারা তো পুরোপুরি বলেছে যুগপৎ আন্দোলনে তাদের টোটাল সাপোর্ট আছে। সুতরাং আওয়ামী লীগ, আপনি মনে রাখবেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টিকে আমি আওয়ামী লীগেরই দালাল গোষ্ঠী বলে মনে করি। এই জাতীয় পার্টির আলাদা কোনো সত্তা নাই, এরা সবসময় ভারত এবং আওয়ামী লীগ দ্বারা পরিচালিত। এরশাদের সময় থেকে, এরশাদও একজন ভারতীয় দালাল ছিল বলেই আমার ব্যক্তিগত ধারণা, এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। আমার অভিমত হচ্ছে যে এরশাদ সম্পূর্ণভাবে একজন ভারতীয় দালাল ছিল, হাসিনাও ভারতীয় দালাল, কাজে দুই দালালকে দিয়ে বাংলাদেশ চালাতে চায় ভারত, এটা বুঝতে হবে আমাদেরকে, এটা বিএনপির নেতৃত্বকে বুঝতে হবে। আপনাকে পুরনো, আজকে সময় থাকলে আমি পুরনো একটা গল্প, ছোট্ট গল্প বলবো একটু পরে। সেটা হলো, আমার মনে আছে আমি তখন সরকারে 2006-এর দিকে, তো ম্যাডাম তখন প্রধানমন্ত্রী। কিন্তু আপনি জানেন নিশ্চয়ই যে আমি রাজনীতি নিয়ে কোনো সময় আলোচনা করতাম না, এবং সেই সময় রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কারণ আমার দায়িত্ব ছিল প্রধানত অর্থনৈতিক। আমার বিনিয়োগ বোর্ড চালানো, এবং পরবর্তীতে জ্বালানি উপদেষ্টা হলাম আমি 1.5 বছরের জন্য। তো এটাই আমার কাজ ছিল। কাজে আমার মনে পড়ে না আমি ম্যাডামের সাথে কোনোদিন রাজনীতি নিয়ে কোনো আলোচনা করেছি। কিন্তু একদিন কথা প্রসঙ্গে উনি হয়তো অন্য কিছু চিন্তা করছিলেন, আমাকে বললেন যে মাহমুদ, আপনি বলেন তো আপনি এরশাদকে বিশ্বাস করেন কিনা। সরাসরি প্রশ্ন করলেন। আপনি চিন্তা করে দেখুন, প্রধানমন্ত্রী আমাকে প্রশ্ন করছেন, আর আমি তার অধীনে নিতান্ত ছোট সাইজের এক মন্ত্রী, মানে খুবই ছোট, একেবারেই গুরুত্বহীন একজন মন্ত্রী, তাকে প্রশ্ন করছেন স্বয়ং প্রধানমন্ত্রী সামনাসামনি, এরশাদ সম্পর্কে আপনার কি অভিমত? আমি বলেছিলাম, ম্যাডাম, আমি এরশাদকে ভারতীয় দালাল মনে করি, এবং আমি এরশাদকে একদিনের জন্য বিশ্বাস করি না। তো উনি হাসলেন, উনি আর কোনো কমেন্ট করেন নাই। তো আমি এই কথাটা আজকে এই প্রথম আমি পাবলিকলি কাউকে বললাম। ম্যাডাম শুনতে পারবেন কিনা আমি জানি না, তিনি তো জেলেই আছেন। তো আজকে একটা অনেক পুরনো কথা আজকে মনে পড়ে গেল, এই জন্য কথা প্রসঙ্গে বললাম। তো সুতরাং এরশাদ বলুন, আর জাতীয় পার্টিতে যতগুলো নেতা আছে, রওশন এরশাদ বলেন, এরশাদের ভাই বলেন, সবগুলো ভারতীয় এজেন্ট, সবগুলো হাসিনার কাছ থেকে সুবিধা নেয়া লোকজন। এদের সম্পর্কে আলোচনার কোনো প্রয়োজন নাই। এবং আরো কিছু লোকজন আছে যারা পাঁচাটা গোলাম ভারতের, যেমন ইনু, রাশেদ খান মেনন, এই জাতীয় তথাকথিত বাম নেতারা
যারা প্রকৃতপক্ষে ভারতীয় এজেন্ট বাংলাদেশে, এবং প্রত্যেকে প্রচন্ডভাবে ইসলাম বিদ্বেষী। এদের প্রত্যেকে ইসলাম বিদ্বেষী, এরা হিন্দুত্ববাদের গোলাম, এই গ্রুপটা। সো এই গ্রুপের বাইরে যারা, আমি মনে করি সকলের সাথে ঐক্য করা উচিত। এখানে জামাত কিংবা হেফাজত কিংবা অন্য কোন দল এখানে বিবেচ্য বিষয় নয়। আপনি হাসিনার আর একটা পলিটিক্স আমাদেরকে বুঝতে হবে, এটা যদি আমরা না বুঝতে পারি এর জন্য আমাদেরকে পস্তাতে হবে। আপনি কি রংপুর ইলেকশনের রেজাল্টটা খেয়াল করেছেন? রংপুরের ইলেকশনে জাতীয় পার্টিকে জয়ী ঘোষণা করা হয়েছে, তাই না? জাতীয় পার্টি অনেক ভোটে জয়লাভ করেছে। 2 নম্বরে কে? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। আপনি খেয়াল করেন ব্যাপারটা, খুব মজার। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কার? চরমনায় পীর সাহেবের দল, তাই না? 2 নম্বরে। 3 নম্বরে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী, 4 নম্বরে আওয়ামী লীগের অরিজিনাল প্রার্থী। এই রেজাল্টটা আমরা অনেকে আনন্দিত হয়ে যাই, আরে আওয়ামী লীগ হেরে গেছে। আপনি আনন্দিত হবেন না, আনন্দিত হবেন না। এর মধ্যে পলিটিক্সটা বোঝার চেষ্টা করুন। আমি বিএনপির নেতৃত্বকে বলছি, আপনারা পলিটিক্স বোঝার চেষ্টা করুন, আনন্দিত হবেন না। পলিটিক্স হচ্ছে যে এখানে জাতীয় পার্টিকে জেতানো হয়েছে, 2 নম্বরে শাসনতন্ত্র আন্দোলনকে নিয়ে আসা হয়েছে। তার মানে ইসলামের লেবাসে একটা দলকে নিয়ে আসা হয়েছে যাদেরকে সরকার কন্ট্রোল করতে পারবে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, যে ইসলামের লেবাসের দল যেন একটা থাকে যেটা হাসিনার কন্ট্রোলে থাকবে। এই জন্য ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 2 নম্বর হয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রংপুরে কিভাবে 2 নম্বর হয়? আমাকে বুঝান আপনি, কোন হিসাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 2 নম্বর হতে পারে? সুতরাং এই যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশনের, এটাও কিন্তু পাতানো রেজাল্ট। এটা যদি বিএনপি নেতৃত্ব বুঝতে না পারে বা জনগণ বুঝতে না পারেন, তাহলে একটা বিরাট মূল্য কিন্তু আবার দিতে হবে আপনাদেরকে। সুতরাং এই ইলেকশনের রেজাল্টটাই করা হয়েছে যাতে করে বিদেশে দেখানো যায় যে বাংলাদেশে ফেয়ার ইলেকশন হচ্ছে, আওয়ামী লীগ হেরে গেছে। আবার এক ধরনের টোপ দেয়া যায় বিএনপির প্রতি যে দেখো ফেয়ার ইলেকশনে তো জাতীয় পার্টি জিতছে, তো তোমরা আসো নির্বাচনে যোগদান করো হাসিনার অধীনে, হাসিনার অধীনেই ফেয়ার নির্বাচন হবে। এবং এমনও হতে পারে যে বিএনপির মধ্যে একটা দালাল গোষ্ঠী নেয়ার চেষ্টা করা হবে, যাদেরকে নিয়ে যাতে ইলেকশন করে একটা বৈধতা শেখ হাসিনা পেয়ে যায়। কাজে রংপুরের নির্বাচনটা নিয়ে আমি মনে করি বিএনপি নেতৃত্বের মধ্যে একটা আলোচনা হওয়া দরকার, একটা ব্রেইনস্টর্মিং হওয়া দরকার যে এই নির্বাচনের মেসেজটা কি। এই মেসেজটা বুঝতে যেন আমরা ভুল না করি, আমরা যেন এই আনন্দে না থাকি যে ইলেকশনে জামানত বাজেয়াপ্ত হয়েছে আওয়ামী লীগের। দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে এই ইলেকশনের মাধ্যমে হাসিনা কি করতে চেয়েছে এটা বুঝতে হবে আপনাদেরকে। এই জনগণকে আমি বারে বারেই বলার চেষ্টা করি, গত 15 বছর ধরে বলার চেষ্টা করছি যে বাংলাদেশ কোন দিকে ধাবিত হচ্ছে। এবং আমরা তো আবেগপ্রবণ, তো আবেগ দ্বারা বেশি আমরা কি বলবো ভেঙে যাই আবেগে আর কি। এবং মোহাম্মদ ভাই, আওয়ামী লীগের পলিটিক্স এর জায়গাটা যখন আমি অবজার্ভ করি, যেমন ধরেন এই যে শেখ হাসিনা হঠাৎ হঠাৎ বলেন না যে উন্নত দেশে কাঁঠাল খায়, কাঁঠাল খান, মাংস খায়েন না, এই যে কাঁঠালের বার্গার খান, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান, মাছ একটু বেশি সিদ্ধ করে মাছের কাঁটা চিবিয়ে খান। এগুলো হচ্ছে কি জানেন তো, উনিও জানে যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়া ট্রল হবে। উনি একটা মানে মেইন বিষয়টাকে সাবসাইড করার জন্য নিজে ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলে, কারণ জানে যে মূল বিষয়টা আড়ালে চলে যাবে, উনি সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসবে। 100% একমত আপনার সাথে। আমি একটা ভালো আপনি প্রশ্ন তুলেছেন, করা হচ্ছে কিন্তু মাহমুদ, এবং এটা আমার একটা মেসেজ আমি ভুলে গেছিলাম জনগণকে দেওয়ার, আমার ইচ্ছা ছিল আজকে এই বছরের শেষ দিনে বা এতক্ষণে তো বাংলাদেশে নতুন বছর চলে এসছে বলে নাকি চলে এসছে, তো নতুন বছরের প্রথম দিনে দেওয়ার ইচ্ছা ছিল। জনগণকে আমি বলতে চাই যে কনক সরোয়ার কিংবা আমরা এই যে আপনাদের সাথে কথা বলি নিজেদের সময় বের করে নিজেদের খরচে, এটা বাংলাদেশের প্রতি ভালোবাসার জন্য বলি, বাংলাদেশের রাষ্ট্রের প্রতি ভালোবাসার জন্য বলি। আমরা কিন্তু বিদেশে জীবন নিয়ে চলে এসেছি, আল্লাহ আমাদের জীবন রেখেছেন, আমরা কোনো কিছু না করেও বিদেশে আমরা বসে থাকতে পারি। আমাদের এই সময় নষ্ট করে আপনাদের সাথে এতক্ষণ কথা বলার আমাদের দিক থেকে কোনো অর্থনৈতিক কোনো সুবিধা নাই, কোনো এমনকি আমরা কেউ নেতাও নই। কনক সরোয়ারও নেতা হতে চায় না, আমিও নেতা হতে চাই না। আমরা লেখাপড়া নিয়ে আছি, আমরা পত্রিকা নিয়ে আছি, এটুকুই আমাদের কাজ। কিন্তু আমরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র দেখতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে, তাদের অধিকার ফিরে পেয়েছে। এই জন্য আমরা কষ্ট করি। আমরা বিভিন্ন ভাবে বিদেশে জনমত তৈরির চেষ্টা করি,
নিজেদের খরচে জনমত তৈরির চেষ্টা করি। আমরা বিভিন্ন বিদেশে লেখালেখি করি, ওয়ার্ল্ড ব্যাংকে লেখালেখি করি, IMF এ লেখালেখি করি, এমনকি আমেরিকাতেও আমরা লেখালেখির চেষ্টা করি, যাতে করে বাংলাদেশের প্রকৃত চিত্রটা তুলে ধরে। আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পাওয়ার কোনো প্রয়োজন কনকসরেরও নাই, আমারও নাই। আমি তো বুড়া হয়ে গেছি, এই বয়সে আর এই ধরনের জনপ্রিয়তার পিছনে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আপনারা দয়া করে আমাদের এই আলোচনাগুলোকে বিনোদন হিসেবে নেবেন না। আমি দেখতে পাই যে অনেক ক্ষেত্রে মনে হয় যেন সোশ্যাল মিডিয়াতে আপনারা বিনোদন হিসেবে নিচ্ছেন, মেসেজ হিসেবে নিচ্ছেন না। আপনারা বাংলাদেশের বিপদ বুঝতে পারছেন না, আপনারা বিনোদন খুঁজছেন সোশ্যাল মিডিয়াতে। এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলে, এগুলো কোনো বিনোদনের বিষয় নয়, এটা মনে রাখতে হবে। এই যে কাঁঠালের বার্গার, এই ধরনের হাস্যকর কথা নিয়ে আপনারা সময় নষ্ট করবেন না। আপনারা মেসেজটা পাওয়ার চেষ্টা করুন যে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি এর আগে মনে আছে, আমি সর্বশেষ যেদিন এসেছিলাম কনক সারোয়ারের শোতে, সেদিন আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছি, আমি পুলিশের উদ্দেশ্যে বলেছি, আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছি যে আপনাদের সন্তান ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ধ্বংস হলে আপনাদের জীবন তো পার হয়ে গেছে, আপনাদের সন্তানদের কিন্তু জীবন এইভাবে যাবে না। এই সাবধানতা আপনারা সিরিয়াসলি নেবেন। আপনারা এই কাঁঠালের বার্গার, আরো কি বলে যেন, কুমড়ানি কি কুমড়ার বেগুনি, এসব নিয়ে সময় নষ্ট করবেন না। পাগলে অনেক কিছু বলে, পাগলের প্রলাপ নিয়ে আপনারা যদি এটা নিয়ে ট্রোল করেন, এটা নিয়ে সময় নষ্ট করেন, এইদিকে কিন্তু আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ এবং বাংলাদেশ রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আর প্রলাপ তো বটে মাহমুদ ভাই, পাশাপাশি এটা হচ্ছে রাজনৈতিক কৌশল যে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে ট্রল হোক, মূল বিষয়টা আড়ালে চলে যাক, মূল ঘটনাটা আড়ালে চলে যাক, মূল বিষয়টা নিয়ে মানুষের মনোযোগকে অন্যদিকে সরিয়ে দেয়া। তো আশা করি মানুষ যদি বুঝতে পারে তো ভালো, যে সহজ স্ট্র্যাপে পা না দেয়া। তো আমরা আমার অনুষ্ঠানের শেষ দিকে, তো 2023-এ আপনি কতটুকু প্রত্যাশা করেন যে আমরা এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হব, আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো? আর যদি আল্লাহ না করুক যদি কোনো বিপর্যয় ঘটে, সেক্ষেত্রে কি হবে আপনার কাছ থেকে জানতে চাই। আমার কথা হচ্ছে যে জনগণ যেহেতু জাগতে শুরু করেছে, আমি আশাবাদী হয়েই 2023 শুরু করতে চাই। আমার মনে হচ্ছে যে এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। ভারতীয় সম্প্রসারণবাদ এবং হিন্দুত্ববাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব, আমি মনে করি সম্ভব। কিন্তু নেতৃত্ব যারা দিচ্ছেন তাদেরকে এ ব্যাপারে পরিষ্কার কর্মসূচি দিতে হবে এবং পরিষ্কারভাবে তাদের বলতে হবে যে শেখ হাসিনার পতন আমাদের 1 নম্বর দাবি বা অন্যতম দাবি বা এক দফা এই সরকারের পতন। কারণ আপনি যেটা চান, আপনি যে রাষ্ট্রকে মেরামত করতে চায় বিএনপি, তাই তো? তো রাষ্ট্র মেরামত করতে হলে তো বিএনপিকে ক্ষমতায় আসতে হবে নাকি, মানে তার মতো করে মেরামত করতে হলে। তাহলে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে দুটো স্টেপ তার আগে কিন্তু আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথম স্টেপটা কি? শেখ হাসিনার পতন, প্রথম স্টেপ। শেখ হাসিনার ক্ষমতা থেকে বিদায়, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? একটা ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট কি জন্য? সেই ইন্টারিম গভর্নমেন্ট এসে একটা ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন করবে, যেটা ওয়াশিংটন বলছে যে বাংলাদেশে তারা ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন দেখতে চায়। তাহলে ইলেকশন কে করে দিবে? শেখ হাসিনা করে দিবে আপনাকে ইলেকশন? শেখ হাসিনা তো করবে না ইলেকশন। এই ইলেকশন তো আপনার ইন্টারিম গভর্নমেন্ট করতে হবে। সেই ইলেকশনে আমরা আশাবাদী, যেহেতু জনগণ জেগে উঠেছে, বিএনপি ইনশাআল্লাহ সেই ইলেকশনে জয়লাভ করবে। তখন বিএনপির হাতে রাষ্ট্র নির্মাণের বা রাষ্ট্র মেরামতের দায়িত্ব পড়বে বিএনপির হাতে। কিন্তু আগে আমাকে এই দুটো লক্ষ্য অ্যাচিভ করতে হবে, শেখ হাসিনার পতন এবং নির্দলীয় সরকার প্রতিষ্ঠা। কাজে আমাদের আন্দোলন যেটা হতে হবে, বিএনপির মেইন মেসেজ এখন যেটা আসা উচিত, তারা তাদের মতো করে 27 দফা কর্মসূচি দিয়েছে, 10 দফা কর্মসূচি দিয়েছে, ফেয়ার এনাফ। তারা বলেছে যে তারা রাষ্ট্র কিভাবে মেরামত করবে সেটারও একটা রূপরেখা দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু আপনাকে আগে তো এই দুটো অ্যাচিভ করতে হবে। কাজে এই দুটো লক্ষ্যের দিকে এখন নজর দিতে হবে বিএনপিকে, এবং আমি মনে করি এই লক্ষ্য অর্জন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কোনো বিলম্ব করা যাবে না। যেমন ধরুন 11 তারিখে তারা অবস্থান কর্মসূচি দিয়েছে ঢাকায়, খুব ভালো। অবস্থান কর্মসূচির মাধ্যমেই তো আপনার রাজপথ দখল করতে হবে, তাই না? রাজপথ দখল তো আপনি মিছিল করে শুরু করতে পারবেন না, আপনাকে অবস্থানের মাধ্যমে করতে হবে। এবং আমার প্রত্যাশা যে 11 তারিখের ওই অবস্থান কর্মসূচি থেকে
কোন লাগাতার কর্মসূচির ঘোষণা আসতে হবে বিএনপি বা এই সব। এখন তো লিয়াজো কমিটি হয়ে গেছে। আরেকটা ভুল বিএনপি করেছে বলে আমি মনে করি, আন্দোলন চূড়ান্ত শুরু হয়ে গেছে আমার হিসাবে 30 তারিখ থেকে, কারণ 30 তারিখে যৌথ কর্মসূচি এসছে। তাহলে সবগুলো লিয়াজো কমিটি হয়ে যাওয়া উচিত ছিল 30 তারিখের আগে। লিয়াজো কমিটি 30 তারিখের আগে হয়ে থাকলে আমার মনে হয় আন্দোলন আরো বেগবান হতো। কাজে আমার আহ্বান থাকবে বিএনপি নেতৃত্বের প্রতি যে আপনারা দেরি না করে লিয়াজো কমিটিগুলো শেষ করে ফেলেন, এবং সেটা শেষ করতে হবে 11 তারিখের আগে। 11 তারিখের কর্মসূচির পরে আর কোনো লিয়াজো কমিটি যেন পেন্ডিং না থাকে। এবং জামাত সম্পর্কে আপনাদের অবস্থান আপনাদের শীর্ষ নেতৃত্ব থেকে পরিষ্কারভাবে আসতে হবে, যাতে এটা নিয়ে কোনো রকম ষড়যন্ত্র করবার কোনো সুযোগ না থাকে। কাজে পরিষ্কারভাবে আপনাদের বলে দিতে হবে যে জামাত সম্পর্কে আপনাদের অবস্থান কি। আমরা ধরে নিচ্ছি জামাত আপনাদের সাথে যুগপৎভাবে আন্দোলন করছে এবং আপনাদের এতে কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি নাই এক জিনিস, আর হচ্ছে আমরা সবাই মিলে এক কাজ করছি এটা আর এক জিনিস। দুটোর মেসেজ ভিন্ন। কাজে এই মেসেজটা 11 তারিখের আগে পরিষ্কার। সুতরাং দুটো প্রত্যাশা, একটা লিয়াজো কমিটি আর একটা জামাত প্রশ্নে আপনাদের অবস্থান ঠিক করা। এবং 11 তারিখে আমার প্রত্যাশা হচ্ছে লাগাতার কর্মসূচি আসতে হবে 11 তারিখের পর থেকে, এবং বলতে হবে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই লাগাতার কর্মসূচি চলতে থাকবে। এই জিনিসটা বক্তব্য আমি আশা করি 11 তারিখে। এটা গেল বিএনপির দিকটা। আর জনগণের প্রতি আমার প্রত্যাশা আছে যে জনগণ যেভাবে 30 তারিখে আস্তে আস্তে নেমেছেন, যেমন আমি যেটা বললাম যে নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়েছে, মগবাজার যেতে যেতে অর্ধেক কিন্তু সাধারণ জনগণ যোগদান করেছেন। এই জনগণের যোগদানটা অনেক বাড়তে হবে। আপনাদের বুঝতে হবে যে রাষ্ট্র শেখ হাসিনা ধ্বংস করে দিচ্ছে, এবং এই পদ্মা সেতু আর এই মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, এতে বাংলাদেশের কিছু যায় আসে না। রাষ্ট্র হিসাবে আমাদের এমন কোনো লাভ নাই এটাতে। এরকম ব্রিজ সব সরকারই করে। বিএনপি সরকারের আমলে কিন্তু যমুনা ব্রিজ হয়েছিল। কাজে এই সব আইয়ুব খানের আমলে অনেক কিছু ঢাকা শহরে হয়েছিল। এই যে পার্লামেন্ট ভবন আপনারা দেখেন, এটা আইয়ুব খানের আমলে তৈরি। তাতে কি আইয়ুব খান খুব ভালো শাসক ছিল নাকি? আইয়ুব খান তো একজন স্বৈর শাসক ছিল, এবং গণ অভ্যুত্থানে তার পতন হয়েছিল 1969 সালে। তো যদি এই ধরনের প্রজেক্ট করেই ক্ষমতায় থাকা যেত তাহলে আইয়ুব খান ক্ষমতায় থাকতো, কিন্তু আইয়ুব খান ক্ষমতায় থাকে নাই। শেখ মুজিবও নিহত হয়েছে। কাজে এই ধরনের, এরশাদও নিহত হয়েছে। এরশাদ আরে নিহত হয় নাই, মাফ করবেন, এরশাদও পতন ঘটেছে। কারণ এরশাদও তো দাবি করতো যে তার সময় রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে, তাই না? 9 বছরে সে দাবি করতো আমি রাস্তাঘাট করেছি। তো তাতে কি হয়েছে? 90 গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয় নাই। কাজেই এই সমস্ত প্রজেক্টের সাথে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের কোনো সম্পর্ক নাই। এবং যে মূল্য দিয়ে আপনার এই ছোটখাটো 2-4টে প্রজেক্ট করা হচ্ছে, এই মূল্য জাতিকে অনেক কষ্টে মিটাতে হবে। কাজে জনগণের প্রতি আমার প্রত্যাশা বা আহ্বান থাকবে, আসুন 2023 সালকে আমরা হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় হিন্দুত্ববাদ থেকে মুক্তির বছর হিসাবে ঘোষণা করি 2023-কে, এবং 2023-এ আমরা এটা অ্যাচিভ করি আল্লাহ যদি চান। এটা তো আমরা চাইতে পারি, কিন্তু আসল কথা তো আল্লাহর তরফ থেকে সহযোগিতা, সাহায্য সব আসতে হবে, এবং সেটা যদি আসে আমি মনে করি এটা সম্ভব। আর বিএনপি নেতৃত্বের কাছে আমার একটা প্রত্যাশা আছে। অবশ্যই একটা পার্থক্য আমি বুঝি, যে আমি একজন ব্যক্তি, আমার ইচ্ছা অনুসারে আমি সবকিছু বলার স্বাধীনতা রাখি। একটা রাজনৈতিক দলের পক্ষে সব কথা প্রকাশ্যে বলার সমস্যা আছে। এটা যে আমি বুঝি না, ব্যাপারটা এরকম না। আমিও তো সরকারে ছোট দায়িত্বে থাকলেও ছিলাম। কাজে সরকারে থাকলে যেটা বলা যায়, সরকারের বাইরে এসে বলাটা অনেক সহজ হয়ে যায়, সরকারে থাকতে বলা যায় না। বিএনপির পক্ষে আমার ভাষায় বলা সম্ভব না ভারত সম্পর্কে, এটা আমি খুব বুঝি। কিন্তু ভারত যে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে বাংলাদেশে, এই কথাটা বিএনপি বলতে পারবে না কেন? এই কথাটা তো বিএনপির কাছ থেকে আসতে আমি কোনো সমস্যা দেখি না। কাজে বিএনপির লিডারশিপ থেকে আসা উচিত অন্তত এইটুকু, যে ভারতের প্রতি আহ্বান থাকা উচিত বিএনপি লিডারশিপের, যে আপনারা যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন অবৈধভাবে, এটা আমরা জানি। আপনারা যেহেতু নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করেন, ভারত তো দাবি করে, তাই না? ভারত কি দাবি করে জানেন তো বোধহয়, যে উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। কারণ জনসংখ্যায় তারা 130 কোটি, এজন্য তারা বলে আমরা বৃহত্তম গণতন্ত্র। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকেন, তো বাংলাদেশে আপনারা ফ্যাসিস্ট এক শাসককে সমর্থন কেন করছেন? এই কথাটা তো বিএনপির থেকে আসতে পারে, কিন্তু ভারত সম্পর্কে আপনারা একেবারে নীরবতা পালন করবেন,
এটা দলের কাছে এটা গ্রহণযোগ্য না। তো মাহবুব ভাই, তারেক রহমান সাহেবের বিভিন্ন বক্তব্যে তিনি কিন্তু মোটামুটি কিছু কথা বলেছেন, ভারত কেন্দ্রিক কিছু কথা বলেছেন, ফেলানি বা সীমান্তে হত্যা বা ভারতের আগ্রাসন, কিছু বক্তব্য এসছে ওনার বিভিন্ন বক্তৃতায়, যেটা আমি দেখেছি। তবে আমি যতটুকু মনে করি যে কেউ কেউ হয়তো ওনাকেও মিসগাইড করেন বা বিএনপি নেতৃত্বকে মিসগাইড করেন যে ভারত আমাদেরকে বা সমর্থন দিবে। এটা ভাবার কোনোই কারণ নাই যে ভারত কখনো বিএনপিকে সমর্থন দিবে আওয়ামী লীগকে হটিয়ে। পরিস্থিতি যতই খারাপ, এটা কিভাবে বিশ্বাস করতে পারে কেউ, আমি বুঝতে পারি না। মানে এরকম বোকার স্বর্গে একজন মানুষ, একজন রাজনীতিবিদ কিভাবে বাস করতে পারেন আমি জানি না। আরেকটা বিষয় খুব সহজ এক্সাম্পল, যে আমার যে ড্রাইভার গত 14 বছর আমার গাড়ি চালাচ্ছে, তার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিছু তেল চুরির অভ্যাস থাকতে পারে, কিছু ক্ষতি, গাড়ি ঘষা খাওয়াইতে পারে, তাকে আমি তো বাদ দিয়ে নতুন ড্রাইভার নিব না, কারণ সে 14 বছর তাকে আমার দেখা, তাই না? 14 বছর না, আপনার চিন্তা করতে হবে একে 1975 সাল থেকে, 1975, ওই যে একটা কথা আছে না যে 1975 সাল থেকে শেখ হাসিনাকে ভারত পেলে পুষে, একটা শব্দ আছে না বাংলায় বলে যে পেলে পুষে বড় করেছি, এরকম একটা কথা হয়। কিন্তু তো শেখ হাসিনাকে ভারত পেলে পুষে বড় করেছে 1975 সাল থেকে, আমার কোনো সুযোগ নাই। আমি ইদানিং হচ্ছে বিভিন্ন প্রেস কনফারেন্স দেখি বিএনপির সাথে, যখন সাংবাদিকদের কথা হয় বা কিছু হয়, ওই চেতনার কিছু সাংবাদিক প্রেসক্রিপশন অনুযায়ী প্রশ্ন করে, কিন্তু বিব্রত করে বিএনপিকে, জামাত নিয়ে বিশেষত প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। তো জামাতের সাথে আওয়ামী লীগও যুগপৎ আন্দোলন করেছে, জাতীয় পার্টিও করেছে, অর্থাৎ জামাতের সাথে সবাই আন্দোলন, জামাতের সাথে, জামাতের মতিউর রহমান, মরহুম মতিউর রহমান নিজামী সাহেবের পাশে বসে সাজেদা চৌধুরী মিটিং করেন নাই লিয়াজোঁ কমিটিতে? এবং 1996 সাল যখন বিএনপি বিরোধী আন্দোলন চলছে, তখন পাশাপাশি বসে মিটিং করেছেন মতিউর রহমান নিজামী সাহেব, জামাত থেকে সাজেদা চৌধুরী সম্ভবত তখন ওই লিয়াজোঁ কমিটির প্রধান ছিলেন, মানে বিএনপি বিরোধী লিয়াজোঁ কমিটির প্রধান ছিলেন। এবং শুধু তাই নয়, আওয়ামী লীগের সকল নেতা তখন মতিউর রহমান নিজামী সাহেবের কি বলে ইমামতিতে সবাই নামাজ পড়েছে, ওখানে নামাজও পড়েছে। তো কাজেই হেফাজতের সঙ্গে ক্ষমতা যাওয়ার জন্য হেফাজতের সঙ্গে 10 দফা চুক্তি করলো না, সেটা তো হেফাজত তৈরি হওয়ার আগে 2006 সালে 7 দফা চুক্তি সম্ভবত করলো। সাথে হাত মিলালেন না শেখ হাসিনা গিয়ে। তো এগুলো তো আমরা এসব রাজনীতি আমরা বুঝি। সুতরাং সব থেকে ভালো কি জানেন, যেটা আমি জানি না, বিএনপি তারা রাজনৈতিক দল তাদের মতো করে বোঝে, আর আমি ব্যক্তি মাহমুদুর রহমান হিসেবে আমার মতো করে বুঝি। আমি সব থেকে ভালো হচ্ছে ট্রান্সপারেন্ট থাকা। আপনি সব বিষয়ে ট্রান্সপারেন্ট থাকেন, তাহলে এইসব চেতনাজীবী সাংবাদিকরা কিছু করতে পারবেন। এদের চেতনা মানে কি, এবং এই চেতনাকে আপনার চিনতে হবে। এই চেতনা হচ্ছে হিন্দুত্ববাদী চেতনা, এই চেতনা ইসলাম বিদ্বেষী চেতনা, এবং সর্বশেষ কথা আমি যেটাকে বলি, এই চেতনা বাংলাদেশ বিরোধী চেতনা। এই চেতনাজীবীরা কি চান জানেন? যে বাংলাদেশ ভারতের একটা অংশ হয়ে যায়, এটাই হচ্ছে তাদের চেতনা। ভারতের সাথে ভুক্ত হয়ে যাওয়া, ভারত ভুক্ত হয়ে যাওয়া হচ্ছে এদের চেতনা। এই চেতনাজীবীদের তো মুখোশ খুলে ফেলা উচিত। বিএনপির নেতৃত্ব যারা সংবাদ সম্মেলনে জবাব দেয়, তার বিব্রত কেন হয় আমি বুঝতে পারি না। তারা যদি ট্রান্সপারেন্ট থাকেন, বিব্রত হওয়ার কোনো কারণ নাই। মাহমুদ ভাই, একটা ছড়া আপনার কবিতা পড়ছিলাম স্কুলে, যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। নেতাদের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে। আমি যদি এখন বলি কি হবে, কি বলবে আমার নিয়ে, কি হবে, এই যে পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে মানে আওয়ামী লীগ যদি কিছু বলে, এটা নিয়ে মনে হয় যে কোন নেতা একটু থাকেন, স্টিফ থাকেন, তারা ঠিক মন খুলে কথা বলতে পারে না। এটা এই জন্যই তো আমি বলছি ভাই, বারে বারে ট্রান্সপারেন্সির দিকে নজর দিচ্ছি। স্পষ্ট, সবাই যদি ট্রান্সপারেন্ট থাকেন, সবার যদি উদ্দেশ্য পরিষ্কার থাকে, এবং তারা যদি বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম করেন, তাহলে বাংলাদেশের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে তো প্রত্যেকের অংশগ্রহণ করবে। তো জামাত কেন অংশগ্রহণ করবে না সেটাতে? এবং জামাতকে যদি অংশগ্রহণ করে, বিএনপি কেন সেটাকে ওয়েলকাম করবে না? এবং এটা তো ভুলে গেলে চলবে না, 2004 সালে তো জামাত বিএনপি একসাথে সরকারে ছিল, এটা তো ইতিহাসের অংশ। আর মাহমুদ ভাই, আজকে যদি বিএনপি বলে যে জামাতকে আমি নিব না, আপনি দেখেন যে কোনো ফরম্যাটে আওয়ামী লীগ জামাতকে তার সাথে নিয়ে নেবে, বসে আছে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগ বলবে তোমরা আসো আমাদের সাথে, এবং তখন তাদের আর এই চেহারা থাকবে না। এগুলো তো অতীতে আমরা অনেক ঘটনাই দেখছি।
আমার তো না, তখন যেটা হবে জানেন, এই চেতনাজীবী সাংবাদিকরা, এই বা তথাকথিত সাংবাদিকরা তখন ওটাকে জাস্টিফাই করবে, justify- তখন বলবে এটাই করা উচিত, তখন বলবে জাতীয় ঐক্যের কথা বলবে, তারা নানা রকম কথা বলবে, বলে জাস্টিফাই করবে ওটাকে। কাজে এদেরকে মূল্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসল লক্ষ্যটা হচ্ছে আমাদের যে শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে তারপরে তারেক রহমান সাহেব বা বিএনপির নেতৃত্ব যে রাষ্ট্র মেরামত করতে চাচ্ছেন, সেই মেরামতের দিকে মনোনিবেশ করা। সেই মেরামতের আগে আমাদের দুটো অবস্টাকল আগে আমাদের পার হতে হবে। 1 নম্বর অবস্টাকল শেখ হাসিনাকে রিমুভাল, 2 নম্বর অবস্টাকল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা। এই দুটো অবস্টাকল পার হলে পরেই রাষ্ট্র মেরামত করা সম্ভব হবে, এটা পার না হলে রাষ্ট্র মেরামত করা সম্ভব না। জি মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। এবং মাহমুদ ভাই, মাঝখানে আমাদের একটু গ্যাপ ছিল, একটি বিষয় আমার খুব সহসায় আপনি যদি সময় দেন ফার্স্ট উইকে, যে রাশিয়ান বিবৃতি, জার্মানের বিবৃতি নিয়ে আমার মনে হয় যেন সাধারণ মানুষকে একটু বিস্তারিত ভাবে আমরা একটু অবগত করতে চাই কি হতে যাচ্ছে। শুধু একটা কথা আজকে একটু আগাম বলে রাখি, বাংলাদেশকে কিন্তু জিওপলিটিক্যালি শেখ হাসিনা মায়ানমার বানিয়ে ফেলেছেন। মায়ানমার যেমন একটা বিতর্কিত রাষ্ট্রে পরিণত হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশকে বিতর্কিত রাষ্ট্রে পরিণত করে ফেলেছেন অলরেডি। মানে বাংলাদেশ এখন দ্বিতীয় মিয়ানমার। 2 নম্বর কথাটা বলে যাই, আমরা পরের দিন এ ব্যাপারে ডিটেলস আলাপ করব। আমি দেখতে পাচ্ছি